নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে এপিসোডের শুরুতেই আপনাদেরকে সোজা নিয়ে চলে যাব দক্ষিণ ভারতে, কারণ এনডিএ শিবির কার্যত থরথর করে কাঁপছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। কিন্তু এনডিএ শিবিরে কি এমন ঘটনা ঘটলো, এনডিএ শিবিরে কিসের বিদ্রোহ, সমস্ত কিছু আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। চন্দ্রবাবু নাইডু কিভাবে নিজের মন পরিবর্তন করছেন এবং কংগ্রেসের দুই চিফ মিনিস্টারের সঙ্গে হাতে হাত মিলিয়ে যে ছবি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনেরই ঘটনা গত পরশুদিন কর্ণাটক থেকে ভেসে উঠেছে। পুরো ডিটেলসে আপনাদেরকে জানাবো যে এনডিএ শিবিরে কিভাবে চন্দ্রবাবু নাইডু আস্তে আস্তে দূরত্ব তৈরি করছেন এবং রাহুল গান্ধীর প্রশংসা করছেন। সাথে সাথে এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো মহুয়া মিত্রর বক্তব্য, যিনি চাঞ্চল্যকর দাবি করে দিয়েছেন এই সমস্ত ঘটনা দেখার পরে। তিনি বলেছেন যে 2029 সালে লোকসভাতে ভারতীয় জনতা পার্টি আর ফিরে আসবে না বা এনডিএর সরকার আর গঠন হচ্ছে না। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মিটিং করে বেরিয়ে আসার পরে তিনি তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এমন একটি নোংরা বাক্য প্রয়োগ করলেন, যেটা আমার এখানে বলতেও লজ্জা লাগছে, কিন্তু আমি আপনাদেরকে শোনাবো তিনি কিভাবে ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস সম্ভবত ওনাদেরকে একটি ভাষা প্রয়োগ করে সম্বোধন করলেন। সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো কুণাল ঘোষ কিভাবে আজকের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং ডেডলাইন দিয়ে দিলেন যে বিকেল 5টার মধ্যে ফিরহাদ হাকিমকে অ্যারেস্ট করতে হবে। অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি সম্ভবত আগামী দিনের জননেত্রী হতে চলেছেন, তার কারণ এমনই বক্তব্য তিনি দিয়েছেন যে বক্তব্যটা শোনার পরে অনেকে ওনার সোশ্যাল মিডিয়ার যে পেজ রয়েছে সেই সোশ্যাল মিডিয়া পেজে এমন কিছু কিছু দাবি করছে, সেই দাবিগুলো নিয়ে আমি আপনাদের জানাবো এবং রচনা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে সে বিষয়েও আমি আপনাদের কাছে আলোকপাত করব। এছাড়াও এই এপিসোডের একেবারে শেষে আমি আপনাদেরকে দেখাবো যে গতকাল এমন একটি খবর ভারতীয় রাজনীতিতে প্রকাশ পেল, দেশে প্রকাশ পেল, যেটা প্রকাশ পাওয়ার পরে এখন বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে যে ভারতীয় সরকার সত্যিই কি আমাদের দেশের সৈন্যবাহিনীর যে মর্যাদা রয়েছে সেই মর্যাদাটা দিতে পেরেছেন। তার কারণ অপারেশন সিঁদুরে আমাদের ভারতবর্ষের বেশ কিছু সৈন্য শহীদ হয়েছিলেন, আর ভারতীয় সরকার সেই শহীদদের এতদিন পর্যন্ত লুকিয়ে রেখেছিলেন। গতকাল প্রকাশ্যে এসেছে সেই কথা এবং সেই কথা প্রকাশ্যে আসার পরেই জাতীয় কংগ্রেস একেবারে সোজাসুজি আক্রমণ শানিয়ে দিয়েছে ভারতীয় সরকারের বিরুদ্ধে। আমি আপনাদেরকে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এপিসোডটি দেখাবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন শুরু করা যাক আজকের এই এপিসোডে। আপনাদেরকে প্রথমেই নিয়ে চলে যাই সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে। যে দক্ষিণ ভারতের চন্দ্রবাবু নাইডু, অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার, এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের এনডিএ সরকারের অন্যতম হাতিয়ার ছিল। কার্যত বলতে পারেন নরেন্দ্র মোদী, যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন 2024 সালে, তার অন্যতম ভরসাই ছিলেন চন্দ্রবাবু নাইডু। সেই চন্দ্রবাবু নাইডু হঠাৎ করে আস্তে আস্তে কংগ্রেসের পালে হাওয়া লাগাচ্ছেন এবং গতকাল যে প্রোগ্রামটি হয়েছে সেই প্রোগ্রামে চন্দ্রবাবু নাইডুকে দেখা গিয়েছে যে কংগ্রেসের দুই চিফ মিনিস্টারের সঙ্গে হাতে হাত মিলিয়ে একেবারে সভা করছেন এবং সেই সভা থেকে রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের চিফ মিনিস্টারদের ভূয়সী প্রশংসা করে কার্যত ভরিয়ে দিচ্ছেন। আর এরপরেই এনডিএ সরকারের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই অনেকেই বলছেন যে চন্দ্রবাবু নাইডু সম্ভবত এটা পলিটিক্যাল স্টান্ট খেলছেন এবং কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন। যেভাবে কেন্দ্রীয় সরকার তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীদেরকে এনসিপি দলে ঢুকিয়ে এনডিএ শিবিরে যোগদান করিয়েছেন, আর এতেই চন্দ্রবাবু নাইডু নাকি ভেতরে ভেতরে রাগ প্রকাশ করছেন। চন্দ্রবাবু নাইডু নাকি নিজের ক্ষমতা যে আগামী দিনে খর্ব হয়ে যাবে এমনটাই শঙ্কা প্রকাশ করছেন। সেই জন্যই কি তিনি কংগ্রেসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে শোনাবো চন্দ্রবাবু নাইডুর সেই বক্তব্য, যেটি গতকাল তিনি কর্ণাটকের মাটি থেকে রেখেছেন। দেখুন। Shiv Kumar is very effective and dynamic, very positive. I appreciate him. Revant Reddy garu also is very dynamic, but he won't compromise Telangana rights. I am also impressed about it, but we have to protect our interest. Finally, we have to work together for building this great nation. So I am very happy today. এই সরকারি অনুষ্ঠানে একদিকে বসে রয়েছেন তেলেঙ্গানার চিফ মিনিস্টার, যিনি কংগ্রেসের, অন্যদিকে বসে রয়েছেন কর্ণাটকের চিফ মিনিস্টার, যিনিও কংগ্রেসের, আর তার মাঝখানে চন্দ্রবাবু নাইডু, যিনি এই মুহূর্তে এনডিএ শিবিরে রয়েছেন এবং তার মুখে দুই কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তাদের প্রশংসা। এবং শুধু তাই নয়, বহু রাজনৈতিক মহল থেকে খবর আসছেন যে এই মিটিংয়ে তিনি রাহুল গান্ধীরও ভূয়সী প্রশংসা করেছেন। আর এই সমস্ত দেখার পরেই কার্যত এনডিএ শিবিরে একটি ভাঙনের লক্ষণ পাওয়া যাচ্ছে। আর এই ভাঙনের লক্ষণ অনেকেই বলছেন এনসিপিআই
দল, যেটি তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে এনডিএ শিবিরে গিয়েছে 20 জন সাংসদকে নিয়ে যাওয়ার পরে। আর এই 20 জন সাংসদের মধ্যে শোনা যাচ্ছে অনেককে এনডিএ সরকার মন্ত্রিত্ব দিতে পারেন, আর এটাতেই নারাজ রয়েছেন চন্দ্রবাবু নাইডু। তিনি কিন্তু আস্তে আস্তে রাজনৈতিকভাবে দূরত্ব সৃষ্টি করছেন এনডিএর সঙ্গে, এবং আগামী 2029 লোকসভার আগে কি ঘটিয়ে ফেলেন এই চন্দ্রবাবু নাইডু সেই বিষয়ে কিন্তু নজর থাকবে। আপনারা দেখুন এই স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, দুই চিফ মিনিস্টার, দুজনেই কংগ্রেসের, তার মাঝখানে চন্দ্রবাবু নাইডু হাতে হাত ধরে কিন্তু বিজয় উল্লাস প্রকাশ করছেন। অনেকেই বলছেন এটা মোদী সরকারের বিরুদ্ধে কিন্তু চন্দ্রবাবু নাইডু আস্তে আস্তে ঘুঁটি সাজাচ্ছেন এবং গেম খেলার চেষ্টা করছেন। যদি আপনারা পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে দেখেন, তাহলে তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির কার্যত অশ্বমেধের ঘোড়া দৌড়াচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে। কিন্তু যদি আপনারা কেন্দ্রের রাজনীতি দেখেন, যথেষ্ট পরিমাণে চাপে রয়েছে কিন্তু এনডিএ শিবির। আর অন্যতম কারণ হচ্ছে ককরোচ জনতা পার্টি, যুব সমাজের যে সমস্ত জেনারেশন জি, তারা কিন্তু ইতিমধ্যেই যন্তর মন্তরে, দিল্লির যন্তর মন্তরে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে গত 7 দিন ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। আর শুধু তাই নয়, আজকে থেকে 28 জুন থেকে তারা ঘোষণাও করে দিয়েছেন যে তাদের এই আন্দোলন বৃহত্তর হবে এবং আগামী দিনে তারা অনশনে বসবেন, সোনাম ওয়াংচুক সেখানে যোগদান করবেন। এই সমস্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু ইতিমধ্যেই চাপে রয়েছেন, না পাচ্ছেন ছাত্র সমাজকে লাঠিপেটা করে সেখান থেকে তাড়িয়ে দিতে, আর না এই আন্দোলনকেও তারা বাড়তে দিতে চাইছেন। তার মধ্যেই চন্দ্রবাবু নাইডু আস্তে আস্তে ইন্ডিয়া শিবিরের দিকে হাত বাড়ানোর চেষ্টা করছেন। অন্যতম কারণ অনেকেই বলছেন এই এনসিপিআই দল, যেটি তৃণমূল কংগ্রেস থেকে বিভক্ত হয়ে এনডিএ শিবিরের দিকে গেছে। আমরা যদি এক নজরে দেখে নিই যে এই মুহূর্তে এনডিএ শিবিরের কার কাছে কত সাংসদ রয়েছে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি, ভারতীয় জনতা পার্টির কাছে একক সংখ্যাগরিষ্ঠতা নেই, 240টি সাংসদ রয়েছে। উল্টো দিকে এই চন্দ্রবাবু নাইডুর হাতে কিন্তু 16 জন সাংসদ রয়েছে, যেটা মাস্টার স্ট্রোক ছিল এনডিএ শিবিরের, এবং অন্যতম সাহারা বলতে পারেন সেটা ছিল এনডিএ শিবিরের। কিন্তু সেই সাহারাটা এখন এনডিএ শিবিরের দরকার নাও হতে পারে, কারণ 20 জন এনসিপি সাংসদ এনডিএ শিবিরে যুক্ত হয়েছেন। এই 20 জন সাংসদ বাদেও নীতিশ কুমারের 13 জন সাংসদ কিন্তু যুক্ত হয়ে রয়েছেন এনডিএ শিবিরে। তাই আগামী দিনে এনডিএ শিবিরে এই 20 জন এনসিপিআই সাংসদকে অত্যাধিক প্রাসঙ্গিকতা দিতে গিয়ে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কি দূরত্ব বহন করবেন এবং এনডিএ শিবিরের দিকে যাবেন 2029 সালে, সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তবে চন্দ্রবাবু নাইডু এইভাবে কংগ্রেসের অনুষ্ঠানে যাওয়া এবং ইন্ডিয়া শিবিরের প্রশংসা করা, রাহুল গান্ধীর প্রশংসা করা, রাজনৈতিক মহলে এনডিএ শিবিরকে কিন্তু যথেষ্ট পরিমাণে চিন্তায় ফেলে দিচ্ছে। আর এই সব ঘটনা যখন কেন্দ্রীয় সরকারের দিকে চলছে, যখন কর্ণাটকে, যখন সাউথ ইন্ডিয়ায় চলছে, তখন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে 21শে জুলাইয়ের প্রস্তুতি মিটিং চলছেন। দুই তরফই বলছে আমরা 21শে জুলাই করব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা আসল তৃণমূল, আমরাই 21শে জুলাই করব। যদিও 21শে জুলাইয়ের কর্মী সমর্থক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কোথা থেকে আনবেন সেটার উত্তর কিন্তু আগামী 21শে জুলাইতেই দেখা যাবে, যে তারা নিজেদের কর্মী সমর্থকদেরকে জুটাতে পারেন নাকি বিজেপির কাছ থেকে আগামী দিনে কর্মী সমর্থক ধারে নেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে 21শে জুলাইয়ের মিটিং চললো, প্রস্তুতি সভা চললো, সেখান থেকে মহুয়া মৈত্র বেরিয়ে এসে কার্যত আগামী 2029 সালে যে বিজেপি বা এনডিএর সরকার থাকবে না সে বিষয়ে কঠোরভাবে শিলমোহর লাগিয়ে দিলেন এবং প্রবলভাবে দাবিও জানালেন এই কথাটার। দেখুন, 2029 সালে ভগবান নরেন্দ্র মোদীর সরকারকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। আর বিজেপি খুব দিল্লি কেন্দ্রিক দল, যেই দিল্লির পাওয়ারটা চলে যাবে তখন কিন্তু প্রত্যেকটা রাজ্যে ওদের দাপট কমে যাবে। ওদের 77টা বিধায়ক এত দাপটে গত 5 বছর নাচিয়ে বেড়াতো কেন? আমাদের রাশিটা ভয় পেল কেন? কারণ ওদের 77টার সাথে দিল্লির আনলিমিটেড টাকা ছিল, ওর প্রত্যেকটার কাছে সিআরপিএফ সিআইএসএফ ছিল। কেউ বাংলা পুলিশের উপর নির্ভরশীল ছিল না, ওদের ভয়ই ছিল না। শুভেন্দুদা কি করতো? শুভেন্দুদা মুখোমুখি ডিআইজি, ডিএসপি, এসপি এদেরকে মুখের ওপরে গাল দিত, কেউ কিছু করতে পারতো না। আর আমাদের লোকের সেটা করতে পারছে না, কারণ সেন্ট্রাল পুলিশ আমাদের সাথে নেই। তা যখন কেন্দ্র পড়বে তখনই কিন্তু, তাই আমি আমাদের কর্মীদের বলছি যে আগেকার দিনে কে 1998 সালে কেউ ব্রিটিশ আমল থেকে তৃণমূল করেছে আর দেখার দরকার নেই। I have had enough of these নেতাস। যে যাবে যাক, এই এখন বাংলার ইতিহাস এবং তৃণমূল কংগ্রেসের ইতিহাস আজকের দিন থেকে লেখা হবে। যারা আজকের দিনে লড়াই করতে পারছে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে আমরা দিদির সৈনিক। যদি দিদির সৈনিক হয় তাহলে 10টা কেস খেতে হবে। 1 মাস জেলে গেলে কেউ মরে যায় না ভাই। আমাদের অনেক লোক জেলে গেছে, বেল পেয়ে 3 সপ্তাহ পর বেরিয়ে এসছে। কি আছে? স্বাধীনতা সংগ্রামে লোকে বলতো যদি জেলেই না গেলাম তো আর সংগ্রাম কি করলাম। তো আমি প্রত্যেকটা কর্মীকে বলছি যে আমরা দিদির সাথে আছে কিন্তু ঘর থেকে বেরোচ্ছি না। ভাই দিদির সাথে আছেন তো ঘর থেকে না বেরোতে হবে না? আমরা তো দিদির সাথে আছি, আমি তো ঘর থেকে বেরোচ্ছি। আমি তো এমএলএ থাকতেও পুলিশ নিইনি, এমপি থাকতেও পুলিশ নিইনি, আজ আবদি থাকতে পুলিশ নিইনি। কি করবে এটা কি? তাই সাহসটা রাখতে হবে। আপনারা এতদিন যে ক্ষমতা ভোগ করেছে, প্রত্যেকজন যারা ক্ষমতা এতদিন ভোগ করেছে, তারা আজকে যদি 30 দিনের জন্য নিজের স্বাধীনতাকে ত্যাগ করতে হয় সেটা করতে হবে।
প্রত্যেকটা কর্মীর পরিবার যদি তৃণমূলের পরিবারের সাথে যুক্ত এবং সে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, স্বাস্থ্য সাথী পেয়েছে, সবকিছু মমতা ব্যানার্জির দৌলতে পেয়েছে, তা আজকের দিনে সে যেন তার তৃণমূল কর্মীর পাশে দাঁড়ায় আর বলে যে হ্যাঁ বাবা তুই লড়াই কর, তোকে যদি জেলে যেতে হয় আমরা তোর পাশে আছি। অর্থাৎ কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র গতকাল যে চন্দ্রবাবু নাইডুর ঘটনাটি ঘটেছে সেই দিক থেকে দেখেই কি বলছেন যে আগামী দিনে ভগবানও পারবেন না নরেন্দ্র মোদীকে কেন্দ্রে ফিরিয়ে আনতে, সে বিষয়ে আমরা বলতে পারবো না, কিন্তু তিনি তার কর্মী সমর্থক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সমর্থকদের সাহস দিতে চাইছেন, ভরসা দিতে চাইছেন এবং বলতে চাইছেন যে এই লড়াইটাই আসল লড়াই। কে 1998 সাল থেকে দল করেছেন আর দেখার দরকার নেই, আগামী 3 বছর যারা এই লড়াই লড়তে পারবেন তাদেরকেই মহুয়া মৈত্র এখন সামনের দিকে এগিয়ে আসতে বলছেন এবং ভোকাল টনিক দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছেন। এখন দেখার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই সমস্ত কথা শোনার পরে কতটা ভোকাল টনিক পেয়ে উজ্জীবিত হয়। যদিও একটি ভাইরাল ভিডিও প্রকাশ করা হয়েছে, যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক গতকাল একটি লোকাল ট্রেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে একটি সভায় যাচ্ছিলেন, যে সভাটি আয়োজন করেছিলেন তপন মজুমদার, যিনি এই মুহূর্তে হুগলি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি, যাকে আপনারা সকলেই অসিত মজুমদার হিসাবে চেনেন। তিনিও একটি আমরা বেঈমান নই বলে সভার আয়োজন করেছিলেন, আর সেই সভাতেই যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ট্রেনের মধ্যে দেখা গেল, যেটা 21শে জুলাই যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতো সেই সময় দেখা যেত। দেখুন। তাই ধীরে ধীরে হয়তো স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি এবং অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আবার বাড়ি থেকে বেরোচ্ছেন নিজেদের ভয় কাটিয়ে। এটাই দেখা যাচ্ছে এই ভাইরাল ভিডিওর মাধ্যমে। যদিও তৃণমূল কংগ্রেসের অন্যতম সাংসদ, যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতার পরেও এনসিপিআই দলে চলে গিয়েছেন, সেই রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি গতকাল একটি বিস্ফোরক মন্তব্য করেছেন, যেখানে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ শুধু নয়, রচনা ব্যানার্জিও নাকি অন্যতম একজন হেভিওয়েট মানুষ, যার মুখ দেখেও কিন্তু জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস এবং যার মুখ দেখে কিন্তু ফায়দা হয়েছে তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, এমনটাই মন্তব্য করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদেরকে শোনাবো কি বলছেন তিনি, দেখুন। সবাই বলছে যে তৃণমূল লোগো ছিল বলে আমরা সবাই জিতেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ছিল বলে আমরা সবাই জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি মুখ, তৃণমূলের ডেফিনেটলি জোড়া ফুলের চিহ্ন। রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি, তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন গিয়ে দাঁড় করালেন? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। তাই দলটা ছাড়ার কোনো, এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। বলছে যে আপনি ছেড়ে দিলেই তো পারেন। ছেড়ে দিলেই পারি, কেন ছাড়বো? কিসের জন্য ছাড়বো? মানুষ তো আমাকে ভোট দিয়েছেন, রচনা বন্দ্যোপাধ্যায় বলে আমি ভোটটা পেয়েছি। অর্থাৎ এই মুহূর্তের এনসিপিআই দলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, যাকে অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস ভ্যালুতে জয়লাভ করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করছেন, তিনি কিন্তু এই বিষয়টাকে আর হালকাভাবে নিচ্ছেন না। তিনি সোজাসুজি তৃণমূল কংগ্রেসের দিকে আক্রমণ শানিয়ে দিচ্ছেন এবং বলছেন যে তৃণমূল কংগ্রেসেরও আমাকে প্রয়োজন ছিল, আমার মুখকেই ভরসা করে তৃণমূল কংগ্রেসও হাতিয়ার করেছে। আর যদি এমনটা নাই হয়ে থাকে তাহলে রাস্তা থেকে কাউকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়ে দেননি? যদিও এই ঘটনা প্রকাশ পাওয়ার পরে, এই ভিডিও প্রকাশ পাওয়ার পরে কমেন্ট সেকশনে অনেকেই বলছেন যে রচনা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলছেন সেই কথাটি একমাত্র বাস্তবে পরিচয় তখনই পাবে যদি রচনা বন্দ্যোপাধ্যায় আজকের দিনেই পদত্যাগ দিয়ে দেন এবং এনসিপিআই দলের হয়ে কিংবা নিরপেক্ষ অর্থাৎ নির্দল হয়ে যদি আবার পুনরায় সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যান, তাহলেই বোঝা যাবে যে রচনা বন্দ্যোপাধ্যায় আসল জননেত্রী। এবারে আপনারা কমেন্টস করুন, আপনারা চিন্তা ভাবনা করুন যে রচনা বন্দ্যোপাধ্যায়কে দরকার তৃণমূল কংগ্রেসের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের উপর ভরসা করেই রচনা বন্দ্যোপাধ্যায় জিতেছেন? এটা তর্কের বিষয়। তবে একটা কথা বাস্তব, যে রাজনীতিতে যখন সেলিব্রিটিদেরকে আনা হয়, বিভিন্ন গ্রামে গঞ্জের ক্ষেত্রে কিন্তু ভিড় টানার জন্য এই সেলিব্রিটি মুখদেরকে ব্যবহার করা হয়। একটা সময় শতাব্দী রায় বিভিন্ন গ্রামে গঞ্জে কিন্তু যথেষ্ট পরিচিত মুখ ছিল এবং এই শতাব্দী রায়কে দেখার জন্যও কিন্তু অনেকে সেখানে আসতেন। তাপস পালের ক্ষেত্রেও তাই,
এবং আজকের দিনে যদি দেবের কথা বলতে হয়, দেবকেও দেখার জন্য কিন্তু অনেকেই ছোটাছুটি করেন। তাই এই রাজনীতির ক্ষেত্রে এই সেলিব্রিটিদেরকে ভোটে দাঁড় করিয়ে দেওয়া, এইটা তৃণমূল কংগ্রেসের কিন্তু বহুদিনের পুরনো একটা স্বভাব ছিল। আর যে স্বভাবের মাসুল আজকে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শুনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিটাতে হচ্ছেন। যদিও রচনা বন্দ্যোপাধ্যায় ওই শতাব্দী রায় কিংবা দেবের থেকে কত বড় ক্রাউড পুলার এই বিষয়ে তর্ক থাকতেই পারে, কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় আজ তিনি যে সুযোগটি পেয়েছেন সেই সুযোগটিকে কাজে লাগিয়ে এই বক্তব্য রাখছেন। আমি আপনাদের একবার ছট করে দেখিয়ে দেবো যে এই বিষয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি মন্তব্য করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নাম্বার 1 বলে যে শোটি রয়েছে সেই শোটির প্রসঙ্গ তুলে। দেখুন। আরে দিদি নাম্বার 1-এ ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতা ওর কোনো কিছু ছিল না। একটু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছিল। যারা চলে গেল, এনডিএতে পার্টনার হয়ে গেল, তারা কি বলছে যে এরিয়ার ডেভেলপমেন্ট করার জন্যই আমরা গেছি, এটাই তো বলছে। যে জিওগ্রাফি জানে না এরিয়া, সে এরিয়ার ডেভেলপমেন্টটা কি করবে? 1.5-2 বছরে এরিয়ার জিওগ্রাফি জানে না। যেদিন থেকে গেছে তারপর থেকে তো একবার এরিয়াতে আসেনি। যে এরিয়াতে আসে না, যে মানুষকে ফেস করতে পারে না, যে কর্মীকে ফেস করতে পারে না, সে কিসের ডেভেলপমেন্ট করবে? অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রচনা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেও তিনি এটা মানলেন যে এই সেলিব্রিটি বলেই তাদেরকে ডেকে ডেকে টিকিট দেওয়া হয়েছিল, যেটা একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি খণ্ডন করব যে একেবারেই উচিত নয়। আজকে ভারতীয় জনতা পার্টি 2026 সালে তারা যে প্রার্থী তালিকা বের করেছিল, এটা সাধুবাদ জানাতেই হবে যে তারা খুব একটা সেলিব্রিটি মুখে ভরসা করেনি। যে ভরসাটা তারা 2021 সালে করেছিল, যার জন্য তাদের বিপর্যয় হয়েছিল। কারণ রাজনীতিতে পলিটিক্যাল লোকই প্রয়োজন রয়েছে মানুষের সেবার জন্য। রচনা বন্দ্যোপাধ্যায় বা এই সাংসদ দেব তারা নিজেদের শুটিং ছেড়ে কতদিন বা জনসেবা করতে পারবেন, এটাই তো সব থেকে বড় প্রশ্ন ছিল। তবুও তৃণমূল কংগ্রেস এই সমস্ত বিষয় উপেক্ষা করে বারবার এদেরকেই টিকিট দিয়েছেন, বহু জায়গার অনেক যোগ্য ক্যান্ডিডেটকে কিন্তু ঘরে বসিয়ে দিয়ে। আর তার মাসুল আজকে কড়াই গন্ডায় তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন। আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেস সুযোগ পাবে কি পাবে না সেটা তো তর্কের বিষয়, কিন্তু আগামী দিনে যদি কখনো তৃণমূল কংগ্রেস সুযোগ পায়, এই ভুল শিক্ষাগুলো থেকে কি মাসুল আবার তৃণমূল কংগ্রেস নিতে পারবে, নাকি তৃণমূল কংগ্রেস আবার সেই পুরনো রোগ, যে রোগটিতে এই 2026 সালে তারা গ্রাস হলো, সেই রোগেই ফিরে যাবে? সেটাই সব থেকে দেখার বিষয় হয়ে দাঁড়াবে। আর এসবের কিছুর মধ্যেই গতকাল সাংসদ মহুয়া মৈত্র তিনি এমন একটি বক্তব্য করেছেন, যে বক্তব্যটিতে এখন বিজ্ঞজনেরা কার্যত নাক সিটকাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তার কারণ একজন সাংসদ হয়ে এমন একটি বাক্য গতকাল মহুয়া মৈত্র প্রয়োগ করেছেন, সেটি অনেকেই বলছেন ছি 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 কি বাজে বাক্য। কিন্তু বিজ্ঞজনেরা ছি 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 নিন্দা করলেও তৃণমূলের কর্মী সমর্থকরা দেখছি এই বাক্যটাকে খুব ভালো পছন্দ করছেন। আমি আপনাদেরকে শোনাবো সাংসদ মহুয়া মৈত্র তিনি তৃণমূল কংগ্রেসের যারা গদ্দার হিসাবে চিহ্নিত করেছে কালীঘাট তৃণমূল, তাদেরকে কি বাক্য প্রয়োগ করেছেন দেখুন। দেখুন, আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি, তারা নাকি সিপিএম এর সাথে লড়াই করেছে। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। তাই তারা কোন লড়াই করেছে কিনা আমার দেখার দরকার নেই। আমি আমাদের কর্মীদের বলছি যে এই গাদ্দারদের কি লড়াই করেছে সিপিএম এর সাথে, তা আমাদের দেখার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপির সাথে লড়াইটা দিতে পারবে, সেই কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় থাকবে। বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ, আমাদের বিজ্ঞ মিডিয়ায় বসে থাকা রাজনৈতিক বিশ্লেষক, তারা সবাই এই বক্তব্য শুনে বলছেন একজন সাংসদের মুখে এই ধরনের কথাবার্তা মানায় না। কিন্তু আবার এই যে বক্তব্যটি যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে, সেই সোশ্যাল মিডিয়ার তলায় গিয়ে কমেন্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক কর্মী রয়েছেন, তারা আবার এই বাক্যটিকে সমর্থন করছেন। আমার নিজের এখানে কোনো মতামত নেই, আপনারাই জানাবেন যে এই বাক্যকে আপনারা সমর্থন করছেন কিনা, বা যাদের ক্ষেত্রে এই বাক্য মহুয়া মৈত্র প্রয়োগ করছেন সেই ক্ষেত্রে আপনারা সমর্থন করছেন কিনা। আমি আপনাদেরকে সোজা এরপরে নিয়ে চলে যাব কুণাল ঘোষের কাছে, কারণ আপনারা সকলেই জানেন কুণাল ঘোষ এখন কার্যত বীরেন্দর সেহওয়াগ কিংবা বৈভব সূর্যবংশীর মতো একেবারে স্টেপ আউট করে বারবার খেলছেন। আর গতকাল তিনি এমন একটি বক্তৃতা বা এমন একটি চ্যালেঞ্জ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে ছুড়ে দিয়েছেন, যেটার ডেডলাইন আজকে সন্ধ্যা 5টার সময় শেষ হচ্ছে। দেখুন, যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, মুখ্যমন্ত্রী কাগজ তুলছেন, এফআইআর হচ্ছে, আগাম জামিন হয়ে যাচ্ছে, এবং ওই দলবদলু গদ্দার বেঈমান বসে অন্য পুরপিতাদের ডেকে ডেকে এনে ফিরহাদ হাকিম বসাচ্ছেন, তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন।
সেটা আজকে সন্ধ্যাবেলা 5টার মধ্যে প্রমাণ হয়ে যাবে। যদি 5টার সময় দেখা যায় ফিরহাদ হাকিম ওখানে পুরপিতাদের নিয়ে গিয়েছেন, তাহলে এটা প্রমাণ হবে যে বিধানসভায় ওই সইটা তুলে মুখ্যমন্ত্রী তারাতলার মৃত শ্রমিকদের ন্যায় বিচার দিতে চাননি। তিনি শুধু ফিরহাদ হাকিমের উপর চাপ সৃষ্টি করেছেন যাতে বাঁচতে গেলে তৃণমূলটার পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদেরকে ফোন করে করে নিয়ে আসুন। কোন কি হাতি করাতে গেছেন। আর যদি ফিরহাদ হাকিম অ্যারেস্ট হয় তাহলে বলবো শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, বিধানসভায় আপনি যতটা জোরের সঙ্গে তারাতলায় ন্যায় বিচারের কথা বলেছেন আপনি সেই কথা আপনি রেখেছেন। এই তর্ক বিতর্কটা কিন্তু বারবার চলেই আসছে। ভালো তৃণমূল হয়ে যাওয়ার জন্যই কি ফিরহাদ হাকিমকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করলো না? ফিরহাদ হাকিমের যিনি পিএ কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাকেও পুলিশ গ্রেপ্তার করেছে ওই তারাতলায় যে 11 জনের প্রাণ চলে গেল একটা নির্মীয়মান বিল্ডিং কোল্যাপস হয়ে যাওয়ার জন্য। কিন্তু এত বড় যেখানে একটা বিপর্যয় ঘটলো, 11 জনের প্রাণ চলে গেল, এখনো পর্যন্ত ফিরহাদ হাকিমের কাছে পুলিশ কেন পৌঁছাচ্ছে না? বারবার কালীঘাটপন্থী তৃণমূল এবং এই পশ্চিমবঙ্গের জনতা কিন্তু প্রশ্ন তুলছে। তার মানে কি ফিরহাদ হাকিম ভালো তৃণমূল হয়ে যাওয়ার জন্যই তাকে ছাড় দেওয়া হচ্ছে? আর এই প্রশ্নকেই আরো হাওয়া দিয়ে দিলেন, উস্কানি দিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। চলুন এরপরে আবার এই ভিডিওতে আপনাদেরকে কেন্দ্রীয় রাজনীতির দিকে নিয়ে চলে যাই, কারণ খুব তাড়াতাড়ি এই 3 বছরের মধ্যেই কিন্তু আবার লোকসভা নির্বাচন আসছে, তাই মাঝে মাঝে আমাদেরকে কেন্দ্রের রাজনীতির দিকেও নজর রাখতে হবে। আর গতকাল কেন্দ্রের রাজনীতিতে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। আপনারা সকলেই জানেন যে আমাদের ভারতবর্ষের যারা সৈন্যবাহিনী রয়েছে সেই সৈন্যবাহিনী অপারেশন সিঁদুর করেছিল, একেবারে পাকিস্তানের মাটিতে ঢুকে গিয়ে গুড়িয়ে দিয়ে এসেছিল সেখানকার জঙ্গি ঘাঁটিগুলোকে। আর সেই বীর সৈন্যদের সেই সময় কোনো ক্ষতি হয়নি এমনটাই জানিয়েছিলেন আমাদের ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী মাননীয় রাজনাথ সিং একেবারে লোকসভায় দাঁড়িয়ে, পার্লামেন্টে দাঁড়িয়ে। আমি আপনাদেরকে সেই পুরনো বক্তব্যটি একবার শোনাতে চাই, দেখুন। आपको प्रश्न पूछना है तो यह पूछिए कि इस ऑपरेशन में क्या हमारे जाबाज सैनिकों को कोई क्षति हुई है, तो उसका उत्तर है नहीं। আর রাজনাথ সিং মহাশয়ের এই পুরনো বক্তব্য নিয়ে আজকে দেশীয় রাজনীতি, কেন্দ্রীয় রাজনীতি কার্যত সরগরম হয়ে পড়েছে। কারণ এই মুহূর্তে জানা যাচ্ছে, ভারতবর্ষের সরকারের দ্বারাই জানা যাচ্ছে যে অপারেশন সিঁদুর করতে গিয়ে ভারতবর্ষের 6 জন সৈনিকের প্রাণ চলে গিয়েছিল। ভারতবর্ষের যারা বীর সেনা, যাদের জন্য আজকের দিনে বসে এখানে দাঁড়িয়ে আমি ভিডিওতে ডায়লগ মারতে পারছি, যাদের জন্য নিঃশ্বাস চলছে, সেই বীর সেনাদেরকে সেই সময় শহীদের তকমা দেওয়া হয়নি। অপারেশন সিঁদুরের মতো এত বড় একটা অপারেশন, আর সেই অপারেশনে আমাদের বীর সৈন্যরা শহীদ হয়ে গেলেন, সেই শহীদদের পরিচয় লুকিয়ে রাখা হয়েছিল, এমনটাই গতকাল ভারত সরকারের পক্ষ থেকে জানা গেছে। আর এইটা প্রকাশ্যে পার্লামেন্টে 25শে জুন আপনারা শুনলেন যে রাজনাথ সিং আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রীও কিন্তু চেপে গিয়েছিলেন, কথাটা বলেননি। যারা বীর সৈনিক তাদের যে শহীদ তকমা, সেই শহীদ তকমা দেওয়া বা সেই বীর সৈনিকদের সেই সময় শ্রেষ্ঠ শ্রদ্ধাটুকু আমরা একবারের জন্য জানাতে পারিনি, কারণ ভারত সরকার আমাদেরকে এই যে 6 জন শহীদ রয়েছেন তাদের কথা চেপে গিয়েছিলেন। আর এটাকেই এখন কংগ্রেস হাতিয়ার করছে। গতকাল কংগ্রেসের নেত্রী সুপ্রিয়া সিনহাটে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন এবং প্রকাশ্যে সরাসরি এনডিএ শাসিত কেন্দ্রীয় সরকারকে এই শহীদদের ঘটনাকে উল্লেখ করে আক্রমণ করেছেন। কি বলেছেন তিনি আমি আপনাদেরকে শোনাবো, দেখুন। सूबेदार मेजर पवन कुमार, राइफलमैन सुनील कुमार, लांस नायक दिनेश कुमार, एविएशन टेक्नीशियन मुरली नायक, हवलदार सुनील कुमार सिंह और सार्जेंट सुरेंद्र कुमार, इस देश के 6 वो जांबाज जिन्होंने इस देश की रक्षा में अपने प्राणों की आहुति दी ऑपरेशन सिंदूर के दौरान। और वो 6 जांबाज जिनकी प्राणों की आहुति को, जिनके सर्वोच्च बलिदान को नकारने का काम नरेंद्र मोदी की सरकार ने किया था। अब सरकार ने माना है कि ऑपरेशन सिंदूर के दौरान इन 6 जांबाजों की शहादत हुई थी, लेकिन मुझे वो दिन भी याद है, जुलाई 2025, जब रक्षा मंत्री रहते हुए राजनाथ सिंह ने संसद में खड़े होकर कहा था कि एक भी जवान की, एक भी सैनिक के प्राणों की आहुति नहीं हुई है, जरा सी भी क्षति नहीं हुई है। यह जानबूझकर संसद को गुमराह किया गया था, संसद में झूठ बोला गया था और एक मंत्री ने झूठ बोला था। यह सिर्फ संसद की अवमानना ही नहीं है, ब्रीच ऑफ पार्लियामेंट्री प्रिविलेजेस ही नहीं है, ये असल में हमारे जांबाजों के सर्वोच्च बलिदान, उनकी शहादत का अपमान है, उसका मखौल है। उनको गुमनाम बनाने का ये पाप इस सरकार ने किया था और इसकी क्या सजा है ये आप तय कीजिएगा। लेकिन असलियत ये है कि बार बार उन लोगों की शहादत पर मखौल उनका उड़ाना, उनकी शहादत की अवमानना करना, यही मोदी सरकार की असलियत है। ऑपरेशन सिंदूर के दौरान हमारे 6 जांबाजों की शहादत हुई थी, जो अब नाक रगड़ के सरकार को मानना पड़ा है, जिसके बारे में सरकार ने सफेद सपाट पार्लियामेंट में झूठ बोला था।
দেখুন, ঘটনা যাই হোক, কংগ্রেস তারা তো বিজেপিকে আক্রমণ করবেই, বিজেপি তারা তো কংগ্রেসকে আক্রমণ করবেই, কিন্তু আমাদের দেশের শহীদ জওয়ান তারা কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করে না, তারা তো আমাদের জন্য কাজ করছে। যখন আমি রাত্রে 12টার সময় এসিতে ঠান্ডায় নিশ্চিন্তে ঘুমোচ্ছি, তখন কোনো জওয়ান দেশের ইউনিফর্ম পরে কনকনে ঠান্ডায় নিজের জীবন বাদ করছে না। আর এরা যখন শহীদ হচ্ছেন দেশের জন্য, তাদের স্বীকৃতিটুকু ভারতবর্ষের সরকার যদি না দিয়ে থাকে, এটা তো চরম অন্যায়। তারা শহীদ হয়েছেন, তাদেরকে শেষ শ্রদ্ধা সেই অপারেশন সিঁদুরের সময় আমরা দেশবাসীরা দিতে পারিনি। তার কারণ আমরা জানতে পারিনি যে এই ধরনের ঘটনা 6 জন জওয়ানের সঙ্গে ঘটে গিয়েছে। আর এইটা যখন প্রকাশ পেল ভারত সরকারের মাধ্যমে, আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিরোধী দলের যারা রয়েছে তারা কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলার চেষ্টা করছে। তাই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সদ্য পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার এসছে, পশ্চিমবঙ্গে বিজেপির অশ্বমেধের ঘোড়া কিন্তু ছুটছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের দিকে তাকালে চারিদিক থেকে কেন্দ্রীয় সরকারের উপরে কিন্তু এখন একটা চাপ সৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। একদিকে চন্দ্রবাবু নাইডু, একদিকে নীতিশ কুমারও দুদিনের মধ্যে বেঁকে বসতে পারেন, তার কোনো গ্যারেন্টি নেই। অন্যদিকে যন্তর মন্ত্রের তাঁবু খাটিয়ে অনির্দিষ্টকালের জন্য বসে পড়েছে ককরোচ জনতা পার্টি। এদিকে বারবার পেপার লিক হচ্ছে। গতকালও একটি মহারাষ্ট্রে টেট পরীক্ষার পেপার লিক হয়ে যাওয়াতে প্রায় 6 লক্ষ যারা পরীক্ষার্থী ছিল তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে গিয়েছে। তাই কেন্দ্রীয় সরকারের রাজনীতি, এই যে চাপের মুহূর্তে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, সেটা তারা সামাল দিতে পারেন নাকি আগামী দিনে কংগ্রেস এটার ফায়দা নিতে পারে, সেটাই দেখার বিষয়। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দেব, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।